আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের সিজন 2 19 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। পরের দিন মৃদুল আবারও ভারী ইফতার হাতে বাড়িতে হাজির, কিন্তু এবার আর আগের মতো নয়। মা দরজার দাঁড়িয়ে রক্তকণ্ঠে বলল, এই খাবার আমি খাবো না মৃদুল। যেই খাবার একজনের জন্য আনা হয় সেই খাবার একজন খাবে, আর বাকিরা যে থাকবে সেই খাবারের আমার কোনো প্রয়োজন নেই। আমার খাবার যেন সবার সাথে ভাগ করে খাওয়ার মতো হয়, নয়তো না হোক। মৃদুল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর চোখ রাঙিয়ে বললাম, তবে কি এখন পুরো বাড়ির অন্ন জোগাড় করার দায়িত্ব আমারও মা? সবাইকে খাওয়ানোর ভারও কি আমার কাঁধে? মা শান্ত স্বরে উত্তর দিলেন, সেই দিক দিয়ে দেখলে অবশ্যই তোরই দায়িত্ব। এরা সবাই তোর রক্তের কেউ না হোক, আত্মার বাঁধনে গাঁথা। তোর ভাই, তোর ভাবি, তোর ভাইয়ের সন্তান। আজ নয়, তোদের বাবার জীবনদশা থেকে শুরু হয়েছে এই সম্পর্ক। মৃদুল বিরক্ত হয়ে বলল, তুমি ভুলে যাচ্ছ মা, দীপু আমাদের রক্তের কেউ না। সে তোমার দয়া মায়া, তোমার পালনকৃত ছেলে। মায়ের চোখের কোণা লাল হয়ে উঠল, চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বললাম, পালক হয়তো ঠিকই, কিন্তু স্নেহে, দায়িত্ব, ভালোবাসায় সে তোর চেয়ে কোনো অংশে কম ছিল না। আজ তুই যা বলছিস সেটা শুনলে তোর বাবার কবরও কাঁপবে। একটুখানি থেমে মা আবার বললেন, দীপু যদি পালিত হয়ে আমার আগলে রাখতে পারে, তবে রক্তের বাঁধন কেবল শরীরে নয়, রক্তের সম্পর্কের চেয়ে বড় হয় হৃদয়ের সম্পর্ক। আর তোর হৃদয়, সে তো শুধু হিসাব বোঝে, ভালোবাসা না। মৃদুল থমথম খেয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সেই দিনের মতো কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ফিরে গেল সে। মায়ের কণ্ঠ তখনও থেমে থাকেনি। আসলে চোখ মুছতে মুছতে ফিসফিস করে বললেন, আসল সন্তানকে তার সময় নিজেই ঠিক করে দিবে। ঘরে ঢুকে পাঞ্জাবিটা চেয়ারে ছুঁড়ে ফেলে বসে পড়ল মৃদুল। পারমিতা জল ভরা গ্লাস এগিয়ে দিল। মৃদুল ধপ করে গ্লাসটা টেবিলে রেখে বলল, একটা কথা বলো তো পারমিতা, মা কি শুধু দীপুকেই ভালোবাসে? পারমিতা একটু চমকে তাকালো। পারমিতা বলল, কেন হঠাৎ এমন বলছেন? মৃদুল বলল, আজ আমার হাতে করে আনা খাবার মা ফিরিয়ে দিল। বলল, যে খাবার সবাই মিলে খেতে পারে না সেটা আমার দরকার নেই। এটা কি কোনো কথা হলো? সব হয়েছে দীপুর জন্য। দীপুর কুপরামর্শ পেয়েই মায়ের ব্যবহার দিনকে দিন এমন হয়ে যাচ্ছে। পারমিতা নরম গলায় বলল, তুমি কি শুধু বড় ভাইয়ের দোষ খুঁজে বেড়াও, কখনো নিজেরটা খুঁজেছ? মৃদুল বলল, মানে? পারমিতা বলল, মানে তুমি দেখো না, তুমি যা দাও তা দেখিয়ে দাও। তোমার ব্যবহারে বোঝা যায় তুমি কিছু ফিরিয়ে দিতে চাও, ভালোবাসা না প্রতিশোধ। আর বড় ভাইয়া, উনি তো বিনা কারণে দেন, বিনা দাবি দেওয়াই পাশে থাকেন। মৃদুল বিরক্ত মুখে বলল, তাহলে তুমিও এখন ওর পক্ষ নিচ্ছ? পারমিতা বলল, পক্ষ নাই মৃদুল, সত্যি বলছি। তুমি যদি একটু থেমে নিজের অবস্থানটা দেখতে, তবে হয়তো বুঝতে পারতে মা কেবল ভালোবাসা খোঁজেন, শর্তহীন ভালোবাসা। আর যেটুকু দীপু ভাই দিচ্ছে তা কোনো দাবির নয়, মন থেকে আসে। মৃদুল থমথমে মুখে তাকিয়ে থাকলো পারমিতার দিকে। কিছু বলতে গিয়ে থেমে গেল। এই প্রথমবারের মতো তার স্ত্রীর চোখে এক ধরনের গভীর বোধ, কঠিন সত্যের আভাস দেখতে পেল সে। রাতের নির্জনতা ঘরে নেমে এসেছে, বাতাসের নিস্তব্ধ এক গন্ধ, যে প্রত্যাশা আর অনুরোধ মিলেমিশে আছে সেখানে। দীপু বিছানায় হেলান দিয়ে বসে আছে। রিয়া ধীর পায়ে এসে তার পাশে বসে পড়লো, চোখে মুখে মৃদু দ্বিধা, মুখে অনচ্চরিত একটা আকুতি। রিয়া বলল, আজ একটা অনুরোধ ছিল আপনার কাছে। দীপু তার দিকে তাকিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, বলো শুনছি। রিয়া বলল, মেজো ভাইয়ের দিনকাল খুব খারাপ যাচ্ছে, সংসার ভেঙে পড়ার মতো অবস্থা। সবকিছু সত্ত্বেও তো তিনি আমার ভাই, নিজের রক্ত, চুপ থাকতে কষ্ট হয়। আমি ভাবছিলাম আমাদের গ্যারেজে যদি ওর একটা কাজের ব্যবস্থা করে দিতেন, অন্তত একটা অবলম্বন হতো ওর জন্য। দীপু খানিকক্ষণ চুপ থেকে বলল, মানুষকে নিজেকে বদলাতে জানতে হয়। তুমি কি মনে করো সেই সুযোগকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে? রিয়া বলল, আমি নিজে ওকে বোঝাবো, একটু সময় দিলে হয়তো ধীরে ধীরে পরিবর্তন আসবে। আর গ্যারেজে তো আপনার একার পক্ষে সব সামাল দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে, একজন বাড়লে হয়তো আপনারও একটু উপকার হবে। দীপু হালকা আসলো। দীপু বলল, তুমি কি কখনো দেখেছো আমি তোমার কোনো কথা উপেক্ষা করেছি? রিয়া মাথা নিচু করে একটু লাজুক হেসে বলল, না। দীপু বলল, তাহলে এত যুক্তি দিয়ে কেন বলো? সরাসরি বললেই তো হতো। কালকে ওনাকে বলে দিও প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে শহরের পথে রওনা দিতে। আমি আশেপাশে খোঁজ নিচ্ছি, যদি কোনো সস্তা বাসা মেলে। আর বলে দিও হাড়ি পাতিল কাপড় যা যা লাগে সব যেন নিয়ে আসে, নইলে নতুন করে কিনতে গেলে খরচ বাড়বে। রিয়ার মুখে এবার হাসি ফুটলো। দীপুর হাতের নিচে হাতটা রাখলো সে, যেন কৃতজ্ঞতা জানাতে চাই, কোনো শব্দ ছাড়াই। অধরিত স্বরে বলল, আপনি জানেন, আপনি না থাকলে আমি বোধহয় আর কাউকে এতটা ভরসা করে কিছু বলতে পারতাম না। দীপু চোখ মিলে তাকালো রিয়ার দিকে। ভরসা করার মতো মানুষে উঠতে পেরেছি জেনে নিজেকেই ধন্য মনে হয়। তবে শোনো, তাকে শুধু কাজ দেব না, মানুষ করব। এই শহরে টিকে থাকতে হলে শুধু রুটি রোজগার না, শৃঙ্খলা আর দায়িত্ববোধও লাগে। তুমি পাশে থেকো, বুঝিয়ে বলো ওনাকে, আমি শাসনের খামতি রাখবো না। রিয়া মাথা নাড়ালো স্নিগ্ধ প্রশান্তিতে, বুকের কোণে হাসি নিয়ে বলল, ওকে ঠিক করে তোলার দায় আমাদের দুজনেরই, আমি জানি আপনি পারবেন। দীপু নরম কণ্ঠে বলল, আমরা পারবো রিয়া, ইনশাল্লাহ। আমরা শুধু নিজের জন্য না, আশেপাশের জন্যও বাঁচবো। ভালোবাসা শুধু কাছের মানুষকে না, পথভ্রান্ত মানুষকেও মানুষ করে তোলার চেষ্টা। কথা মতো পরের দিন শহরে এসে পৌঁছালো রিয়ার মেজো ভাই।
দীপু আগে একটা ছোট সোশ্যাল বাসার ব্যবস্থা করে রেখেছিল। থাকা খাওয়ার প্রয়োজনীয় যা কিছু দরকার তাও বন্দোবস্ত করে রেখেছিল নিঃশব্দে। ভবিষ্যতের কথা ভেবেই সে গুছিয়ে চলেছে, নয় কেবল আত্মীয়তার দায়ে, বরং একজন মানুষ হিসাবে আরেকজনকে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার তাগিদে। গলার স্বর কিছুটা দৃঢ়তা এনে দীপু বলল, কাল সকাল থেকে গ্যারেজে যাবেন, কাজ বুঝে নেবেন, প্রথম প্রথম দেখিয়ে দেওয়া হবে কাজগুলো। মেজো ভাই কিছুটা সংকোচ নিয়ে দীপুকে বলল, আমি কি গ্যারেজের কাজ ঠিকঠাক করতে পারবো? দীপু এবার দৃঢ় গলায় বলল, আপনি কি পুরুষ না? জীবনে সব পুরুষের একসময় না একসময় নিজের সীমা ভাঙতে হয়, পারবো নাকি? এই প্রশ্ন ত্যাগ করতে শিখুন। একটা কথা মনে রাখবেন, জীবন কাউকে প্রস্তুতি নিয়ে সময় দেয় না, জীবন শুধু বলে এগিয়ে চলো। একজন পুরুষ তখনই সম্মান পায় যখন সে পরিশ্রম করে, দায়িত্ব নেয়, নিজের অবস্থান নিজে গড়ে তোলে। পরিবারের দিকে তাকিয়ে যদি বুক শক্ত না করতে পারেন, তাহলে কে করবে আপনার হয়ে আপনার পরিবারের কাজ? মেজভাবি কুণ্ঠিত ভঙ্গিতে পাশে দাঁড়িয়েছিল। দীপু এবার তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি তো একজন নারী, একজন ঘরের বাতি। ঘরের আলো জ্বলে আপনার কোমল আচরণে, আপনার বুদ্ধিমত্তায়। আপনার স্বামী দিনের শেষে ক্লান্ত হয়ে ফিরবে, হয়তো হতাশা নিয়ে। সেই সময় আপনি যদি তাকে ভালোবাসা না দেন, শান্তি না দেন, তাহলে সে কোথায় যাবে? তর্ক করে সংসার চলে না ভাবি, ভালোবাসা দিয়ে ধৈর্য ধরে বোঝাতে হয়। পুরুষ রেগে কিছু বলে ফেলতে পারে, আপনি তখন চুপ থাকুন। রাতের নরম আলোয় আবার তাকে বুঝিয়ে দিন তার ভুলটা। আমি রিয়াকে অনেক ভালোবাসি, শুধু এই জন্য নয় যে সে আমার স্ত্রী, বরং সে আমায় বোঝে, সে আমায় তর্ক শেখায় না, সে আমায় থামায় না। সে শুধু আমাকে পাশে থেকে বলে, তুমি পারবে, আমি তোমার সাথে আছি। এই কথাগুলো শুনে রিয়ার মেজো ভাবি মাথা নিচু করে ফেললেন, চোখের কোণে জল চিকচিক করছিল। এমন কথা তো কেউ কোনোদিন তাকে বলেনি। দীপু আবার মেজো ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কাল সকাল থেকে কাজ শুরু করবেন। শুরুর দিন কষ্ট হবে, হাতে ব্যথা হবে, ঘাম ঝরবে, কিন্তু মনে রাখবেন, ওই ঘামের গন্ধেই আপনার সন্তানের মুখে খাবার যাবে। ওই পরিশ্রমে গড়ে উঠবে আপনাদের ভবিষ্যৎ। আরেকটা কথা ভাইজান, আপনার কাজের পারিশ্রমিক আপনি ঘাম দিয়ে কিনবেন। আপনি আমাদের আত্মীয় বলে নয়, আপনি আপনার প্রাপ্য বুঝে পাবেন। নিজেকে ছোট ভাববেন না, আপনি এখন নিজের পায়ে দাঁড়াতে চলেছেন, এটাই গর্বের। রিয়া তখন পাশ থেকে বলল, দেখলে তো মেজো ভাই, আমি বলছিলাম না আমার স্বামী কখনো কাউকে অমর্যাদা করেন না, তিনি শুধু চান মানুষ যেন নিজের সম্মানের জায়গাটা রাখতে পারে। মেজো ভাই ধীর পেয়ে ঘরের এক কোণে বসে থাকলো কিছুক্ষণ, চোখে ছিল অনচ্চরিত কৃতজ্ঞতা, আর হৃদয়ের ভেতর জন্ম নিচ্ছিল নতুন এক আশার চারা। এই শহর তার জন্য শুধু একটা কঠিন ঠিকানা নয়, এ যেন নিজের জীবনের একটা নতুন জন্ম। সন্ধ্যা তখনও পুরোপুরি রাতের অন্ধকারে মিশে যায়নি। গ্যারেজ থেকে ঘামে ভেজা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকলো দীপু। কিছু না বলে সোজা এসে দাঁড়ালো দরদের ফ্রেমে, চোখে একরাশ প্রশান্তি। দীপু বলল, রেডি হও, একটু বাইরে যাব। রান্নাঘর থেকে পেঁয়াজ কাটতে কাটতে মুখ তুললো রিয়া, চোখে মুখে বিস্ময়ের রেখা। হঠাৎ কোথায়? দীপু হাসলো, শান্ত সুরে বলল, চলো না একটুখানি হাঁটতে, আজ আমাদের বিবাহ বার্ষিকী। মুহূর্তে স্থির হয়ে গেল রিয়ার সমস্ত গতি। ছুরিটা টেবিলে নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল দীপুর দিকে। রিয়া বলল, আপনি আপনি এসব এখনো মনে রাখেন? দীপু কাছে এসে হাত ধরে বলল, এই জীবনটাই তো তোমাকে ঘিরে, সেখানে তোমাকে ভুলে থাকাটা কেমন করে সম্ভব? আমি ভুলে যেতে পারি গাড়ির পার্টসের দাম, দিন শেষে কত টাকা আয় হলো, কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর হিসেব আমি কোনোদিন হারাইনি। রিয়া চোখ নিচু করে ফেললো, চোখে অশ্রু জমা হয়েছে। দীপু বলল, তুমি রেডি হও, বাচ্চারা দাদি নানির সাথে থাকো, কাজ আর শুধু তুমি আর আমি। কিছু না বলে চুপচাপ শাড়ি বদলাতে চলে গেল রিয়া। স্নেহা সায়েম তখন পাশের ঘরে খেলা করছে, হাসাহাসির শব্দে ঘরটা ভরে আছে। তাদের রেখে বেরিয়ে পড়লো তারা দুজন হাত ধরে, যেন নতুন করে আবার পথ চলা শুরু হলো। রাস্তায় হেঁটে চলেছে দীপু আর রিয়া, পাশে ছোট দোকানপাটের ঝলমলের আলো, মাথার উপর নরম চাঁদের আলো। দীপু বাঁ হাত বাড়িয়ে রিয়াকে জড়িয়ে নিল নিজের বুকে, তার গলা নিঃশব্দে কেঁপে উঠল। দীপু বলল, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের দ্বিতীয় জন্ম। আমার প্রথম জীবন যদি মা দিয়ে থাকেন, তবে দ্বিতীয় জীবন তুমি দিয়েছো রিয়া। ভেঙে যাওয়া আমিকে তুমি আবার যত্নে নিখুঁতভাবে জোড়া দিয়েছ। একজন স্ত্রী এতটা নিঃস্বার্থ হতে পারে, সেটা তোমায় না দেখলে বিশ্বাস করতাম না। রিয়া শান্ত কণ্ঠে বলল, এইসব কিছুই আমার একার কৃতিত্ব নয়। আপনি আমায় সম্মান দিয়েছেন, বুঝেছেন, পাশে থেকেছেন। আপনার ভালোবাসা না পেলে আমি কিছুই করতে পারতাম না। ভালোবাসা থাকলে মেয়েরা সব পারে, শুধু পাশে একজন সহচর দরকার। আপনি ছিলেন, আছেন, থাকবেন, এটাই আমার শক্তি। একটু থেমে কিছুক্ষণ হাঁটার পর রিয়া বলল, শুনুন না, সামনে রোজার ঈদ, তারপর কুরবানির ঈদ। আমি ভাবছি আপনি যদি 4টা ছোট গরু কিনে দেন, আমি দেখাশোনা করব। ঈদের সময় বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। যদি লাভ হয়, সেই টাকা দিয়ে ঘরের অসম্পূর্ণ কাজটা শেষ করা যাবে। দীপু তাকিয়ে রইল তার স্ত্রীর মুখের দিকে, অবাক হয়ে হালকা হাসলো। দীপু বলল, তুমি তো এখন আমার পার্টনারও বনে গেছো। স্নেহা সাইমের যত্ন, ঘর সামলানো, মাকে দেখা, আবার বাড়ির ভবিষ্যৎ নিয়েও ভাবো।
তুমি একাই জানো একটা শক্ত ভিত্তি। রিয়া হেসে বলল, এখন তো 2 মাস প্রায় সময় স্নেহা সাইমকে নিয়ে ব্যস্ত থাকে। আমিও কিছু করতে চাই, শুধু একা বসে থাকতে থাকতে বড্ড একঘেয়ে লাগে। আর আমি কাজ করতে ভালোবাসি। আমি চাই না আমার কাজ থেমে থাকুক। কাজ করলে শরীরে রোগ বাসা বাঁধে না। আমি আপনার পাশে দাঁড়াতে চাই। আমি আপনার বোঝা নয়, বরং আপনার স্বপ্নের বাস্তব করার হাতিয়ার হব। দীপু একটু থেমে রিয়ার হাত চেপে ধরে বলল, তুমি পাশে আসো বলেই তো সব সম্ভব হচ্ছে। আমি শুধু রিক্সার প্যাডেল চালাচ্ছি, কিন্তু গন্তব্য ঠিক করে দিচ্ছ তুমি। কয়েকদিনের মধ্যেই ধার দেনা ও ঘরের জন্য বহুদিনের সঞ্চয় সব মিলিয়ে 4টি গরু কিনে আনলো দীপু। রিয়ার হাতে গরুগুলোর রশি তুলে দিতে দিতে বলল, এবার তোমার স্বপ্নগুলো নিজের মতো করে গড়ো। রিয়া কথার উত্তর না দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল দীপুর দিকে। তার মুখে তখন এক ধরনের প্রশান্তি, এক ধরনের গর্ব। দীর্ঘ সময় পর যেন নিজেকে পুরনো জীবনে ফিরে পেল সে। গরুগুলো যত্ন নিতে নিতে চারপাশের হাট বাজার থেকে মুরগি বাচ্চাও কিনে আনলো। মাটি মাখা হাতে রান্না করলো, নিজের হাতে বাড়ির উঠোনে ঘাস ফলালো। এভাবেই সে আবার মিশে গেল তার চেনা জীবনে, যেখানে সে শ্রম করে হাসে, গুছিয়ে রাখে একটি সংসার। এইদিকে রিয়ার মেজ ভাইয়ের মাঝেও দৃশ্যমান পরিবর্তন। যে ছেলেটা একদিন কাজ করে 3 দিন শুয়ে থাকতো, আর সে রোজ ভোরে উঠে গ্যারেজে আসে। হাড়ভাঙা খাটুনি আর ঘামের গন্ধমাখা হাতে দিন শেষে স্ত্রী সন্তানের মুখে হাসি দেখতে চাই। দীপু গ্যারেজে তাকে চোখে চোখে রাখে। শুধু কাজ নয়, অগ্রগতির প্রতিটা ধাপে নজর রাখে। সন্তুষ্ট কণ্ঠে দীপু বলল, আর সত্যি মনে হচ্ছে একজন পুরুষ শুধু জন্মেই নয়, দায়িত্বেই পূর্ণ হয়। প্রতিদিন 700-800 টাকা মজুরি হাতে নিয়ে মেজো ভাই নিজের পরিবারের প্রয়োজন মেটাতে শেখে। ধীরে ধীরে রিয়ার সাথে সম্পর্কের গভীরতায় ফিরে আসে হারানো আত্মীয়তার উষ্ণতা। রিয়া এক বিকেলে উঠোনে বসে গরুগুলো খোল ছিটিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, জীবন যেমনই হোক, ভালোবাসার প্রেরণার ছোঁয়া পেলে সবাই একদিন বদলে যায়, একদিন গড়ে ওঠে। সেই মুহূর্তে বাড়ির আঙ্গিনায় দীপু ঘাস কাটতে কাটতে বলল, তুমি জানো রিয়া, তোমার একটুখানি চেষ্টায় শুধু একটা সংসার নয়, একটা মানুষ, একটা জীবন নতুন করে গড়ে উঠেছে। তুমি শুধু আমার জীবন সঙ্গিনী নও, তুমি এই বাড়ির আশীর্বাদ। এমন মুহূর্তে সাহেব আর স্নেহা দৌড়ে এসে বাবার কোল জড়িয়ে ধরল। সাহেব মুখ ফুলিয়ে বলল, তুহিন ভাইয়া তো ঈদের অনেকগুলো জামা কিনে ফেলেছে, আমরা কবে কিনবো বাবা? দীপু হালকা এসে কপালে চুমু দিল ছেলের। ঈদ তো সবার জন্য খুশি নিয়ে আসে বাবা। এই খুশি সবার সাথে ভাগ করে নেওয়ার মাঝেই তো আছে ঈদের প্রকৃত সৌন্দর্য। তুহিন কিনেছে, তোমরাও কিনবে। আর কেউ কিনেছে সেটা দেখে ঈর্ষা নয়, উৎসাহ নিতে শেখো। স্নেহা একটু চুপ থেকে বলল, বাবা আমরা তো জামা কিনবই, কিন্তু ভাবছি কম দামে জামা কিনে যদি বাঁচা টাকা দিয়ে আরো 2 জন পথ শিশুকে জামা কিনে দিই। ঈদের আনন্দ তো একা পাওয়ার জিনিস না, সবাই মিলে একসাথে পড়লে তবেই তো ঈদটা সত্যিকারের ঈদ হবে। দীপু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। তার বুকটা গর্বে ভরে উঠল। সে জানতো এই ছোট্ট মেয়েটা কোনোদিন বড় হয়ে শুধু ভালো মানুষ নয়, একদিন সমাজের আলো হয়ে উঠবে। সে ফিসফিস করে বলল, মাশাআল্লাহ, আমার মেয়ে জানো তার মায়েরই প্রতিচ্ছবি। বুদ্ধিমতী, হৃদয়বান আর পরের প্রতি সহানুভূতিশীল। তোমরা ঈদের বাজারে যাবে, কিন্তু আগে 2 জন পথ শিশুকে খুঁজে বের করো। তাদের মাপ বুঝে জামা কিনতে হবে তো, তারপর আমরা নিজেদের জন্য কিনবো। সাহেব খুশিতে হাততালি দিয়ে বলে উঠল, ইয়া, আমি পেপে ভাইয়াকে জামা কিনে দিব, সে তো রোজ সিগন্যালে দাঁড়িয়ে থাকে। স্নেহা বলল, আর আমি কিনে দিব সেই মেয়েটিকে, ওই দিন যাকে রাস্তায় বসে থাকতে দেখেছিলাম। দীপু এবার গম্ভীর গলায় বলল, এই হচ্ছে শিক্ষা, এই হচ্ছে ভালোবাসা। সব বইয়ে লেখা থাকে না, কিছু শিক্ষা আছে অভ্যাস আর অনুভব থেকে। তোমাদের এমন উদারতার চিন্তা ভাবনা যেন বড় হলেও থাকে, তখন যেন স্বার্থের টানে রক্তের সম্পর্ক ভুলতে বসো না। কেটে গেছে 1টি বছর, দীপুর ঘরের কাজ সম্পূর্ণ শেষ। আসছেই বহু কাঙ্ক্ষিত দিন, তারা উঠবে নতুন ঘরে। কিন্তু দীপু জানে সে একা যাবে না, শুধু স্ত্রী সন্তান মা নয়, আর সাথে যাবে তার জীবনের এক গৌরবময় সম্পর্ক। কাকা কাকিও যাবেন। দরজায় দাঁড়িয়ে সযত্ন শ্রদ্ধায় দীপু বলল, আমার ঘরের প্রথম পা রাখবেন আপনারাই। কাকা কিছুটা অপ্রস্তুত হেসে বললেন, এইসব তুই কি বলছিস রে দীপু? তোর মা ভাই বউ বাচ্চা থাকতে আমরা কেন যাবো আগে? দীপু মাথা নিচু করে কয়েক মুহূর্ত চুপ থাকলো। তারপর গলায় কৃতজ্ঞতা ভার নিয়ে বলল, কাকা, আজ আমি যেই ঘরে যাচ্ছি, এই যাত্রার শুরুটা হয়েছিল শূন্য থেকে। আমার প্রথম রুটি রুজি হয়েছিল গ্যারেজ থেকে। সেই দিন যদি শূন্য পকেটে থাকা এই দীপুকে একটু আশ্রয় না দিতেন, খাবার, ভালোবাসা, সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, তাহলে হয়তো আজকের এই দীপু তৈরি হতো না। আমার পকেটে তো তখন কিছুই ছিল না, কেবল 2টা হাত আর এক বুক স্বপ্ন ছিল। গ্যারেজে তেল ময়লা হাতে যখন ফিরতাম, তখন আপনি সেই একমাত্র মানুষ ছিলেন যিনি বলতেন, তোর এই ঘামে একদিন গন্ধ আসবে সোনার। সেই দিন আপনি না থাকলে না হয়তো আজ এই দিন আসতো, না আমি এমন করে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম। আপনাদের অবদান আমি অস্বীকার করতে পারি না। আপনি আমার কেবল কাকা নন, আপনি আমার জীবনের প্রথম সাহস, প্রথম আশ্রয়। আজ যদি আমার মাথার উপরে একটা ছাদ তৈরি হয়, তবে তার ভিত্তিপ্রস্তর আপনি। এই ঘরের প্রথম আলোয় আপনার পায়ের ছোঁয়া না থাকলে ঘরটি ঘর হবে না কাকা। এটা আমার হৃদয়ের বাসনা।
কাকা চোখ সরিয়ে নিলেন, চোখের কোণে জমে উঠল জল, যেন আটকে রাখতে চাইছিলেন। কাকিও একপাশে দাঁড়িয়ে নীরব সম্মতিতে মাথা ঝুঁকিয়ে বললেন, তোর মতো মানুষ যার হয় তার দুঃসময় বেশি দিন টিকে না রে দীপু। তোর মতো মানুষকেই তো বলে আশীর্বাদী সন্তান। তাদের হাত ধরে দীপু বলল, চলুন কাকা, নতুন ঘরের প্রথম দরজা আপনাদের জন্যই খোলা। আর সেই মুহূর্তে বাতাসে যেন এক অনাবিল শান্তি ছড়িয়ে পড়ে, যেখানে ঘর মানে শুধু ইট পাথর না, ঘর মানে সম্পর্ক, কৃতজ্ঞতা আর মানুষের সত্যিকারের শিকড়ের টান। দীপু হাত ধরে কাকা কাকির ঘরের দোরগোড়ায় পা রাখলেন। ঘরের ভিতর যেন একটা অদৃশ্য আলো ছড়িয়ে পড়ল। নতুন ফ্যান ঘুরছে, পর্দা দুলছে, বাতাসে যেন ঘরের ইট পাথরও কৃতজ্ঞতায় নতাদন্য হয়ে পড়ছে। স্নেহা বলল, বাবা, এই ঘরের দাদু দাদি তাহলে ওনারা? দীপু হেসে বলল, হ্যাঁ, এই ঘরের প্রথম অতিথি, এই ঘরের প্রথম আশীর্বাদ। দীপুর মা ও শাশুড়ি পা ধুয়ে নিয়ে দুই হাতে দুজনকে আগলে ভিতরে প্রবেশ করলো। রিয়ার দিকে তাকিয়ে বলল, এই যে আমার দুই মা। রিয়া স্তব্ধ হয়ে দীপুর মুখের দিকে তাকিয়ে রইল। শুধু কাকা কাকি নয়, এই ঘরের এক একটি ইট যেন দীপুর কৃতজ্ঞতায় জীবন্ত হয়ে উঠেছে। খুলে দেওয়া হলো ঘরের প্রত্যেকটা দরজা। ছায়ামার স্নেহা দৌড়ে ঢুকে পড়লো ঘরের ভিতরে, চিৎকার করে উঠলো, এই ঘরটা আমার, আমি এখন এখানে ঘুমাবো। রিয়া হাসতে হাসতে বলল, না না, তোমাদের না, এই ঘর তোমাদের দাদুর। দীপু মায়ের হাত ধরে বলল, এই ঘরের আসল রানী তো মা। পরক্ষণে সে রিয়ার দিকে তাকিয়ে চোখ মিটমিট করে বলল, আর রাজ্যটা তোমার। সন্ধ্যা নেমে এলো, প্রথম রাতের রান্না শেষ, সবার পাতে রিয়া তুলে দিল খাবার। ছোট্ট সাইম বলল, বাবা, আজকে আমাদের বাড়ি মনে হচ্ছে স্বপ্নের মতো। দীপু তার মাথায় হাত রেখে বলল, এইটুকু স্বপ্ন পূরণ করতে সময় লেগেছে, কিন্তু এর পেছনে ছিল তোমাদের মার অনেক ত্যাগ। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন ছাদে চুপচাপ দাঁড়িয়ে রইল দীপু আর রিয়া। তারকার মতো ঝলমলে শহরটার আকাশটার নিচে দীপু ফিসফিসিয়ে বলল, এই ঘরটা শুধু ইট পাথরের নয়, এটা আমাদের দুধের প্রাপ্তি, আমাদের সম্পর্কের স্বাদ, তোমার ভালোবাসার মূর্ত প্রতিচ্ছবি। রিয়া ধীরে দীপুর হাত চেপে ধরল, চোখের জল, মুখে হাসি। রিয়া বলল, এই ঘর আমার নয়, এই ঘর আমাদের। একটা গোটা জীবন এখানে নতুন করে শুরু হবে। মৃদুল রাতভর বিছানার এপাশ ওপাশ করে, চোখে ঘুম নেই, অন্তরে বিষ। চোখের সামনে ভাসে নতুন রঙিন দীপুর পাকা ঘর, যেই দীপু একদিন তাদের দরজায় এসে কাতরাচ্ছিল, একটু আশ্রয়ের জন্য, একটু থাকার জন্য। আর সে নিজেই নিজের উঠোন কাকা কাকির পা ফেলিয়ে বলছে, এই ঘরের প্রথম অতিথি আপনারা। হৃদয়ের গহীনে কোথাও একটা আগুন জ্বলতে থাকে। আশ্রয়হীন ছেলেটা কিভাবে এত উঁচুতে উঠে গেল? একটা চেয়ারে বসারও জায়গা ছিল না যার। আর সে চারিদিকে তাকিয়ে চুপ করে বলে, সবই আল্লাহর দয়া। মৃদুল দাঁতে দাঁত চেপে ভাবল, আমার কি কিছু কম আছে? আমার তো শহরের দোকান আছে, আমি তো চাইলেই দামি গাড়ি কিনতে পারি। আমারও স্ত্রী কম রূপবতী না, তবুও কেন যেন তার মতো চোখে শান্তি পাই না আমি। পরক্ষণেই আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিল, ওই দীপুর ফুটানি দেখাই 2 টাকার ঘর নিয়ে অহংকার করে। আমি হলে 10টা দীপু করতে পারি, কিন্তু তবুও রাতে ঘুম যেন দীপুই চুরি করে নিয়ে গেছে। পারমিতা পাশ ফিরে শুয়ে থাকলেও অনুভব করতে পারছিল ঘরে যে ঘুম নেই, শান্তি নেই। আর তার স্বামীকে গ্রাস করছে এক অদ্ভুত হীনমন্য হিংসা, যার নাম পরাজয়। পরের দিন সকালে রিয়ার মেজো ভাই এসে দাঁড়ালেন, গলায় কিছুটা সংকোচ, চোখে একরাশ দ্বিধা। রিয়ার মেজো ভাই বলল, তোকে একটা কথা বলার ছিল রিয়া। রিয়া চমকে উঠে তাকালো ভাইয়ের দিকে। রিয়া বলল, হ্যাঁ ভাই বলো। রিয়ার মেজো ভাই বলল, আমি 2টা গরু কিনতে চাই, হাতে আছে মাত্র 25,000 টাকা। যদি তুই আমাকে একটু সাহায্য করতি অনেক উপকার হতো। রিয়ার চোখ নরম হয়ে এলো, গলায় কোমলতা মিশানো স্বরে বলল, ভাইয়া, আমরা তো সবেমাত্র ঘরের কাজ শেষ করে উঠেছি, হাতে তেমন টাকা করি নেই, তবুও আমি স্নেহার বাবাকে বলে দেখবো, ইনশাল্লাহ কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। রিয়ার মেধো ভাই বলল, একটু চেষ্টা কর রিয়া, তোরা ছাড়া কে আছে বল। রিয়া হালকা হাসলো, চোখে এক ধরনের বিষাদ মাখানো আশ্বাস। রিয়া বলল, আমি বুঝি ভাইয়া, অভাব কি জিনিস, বুঝি আত্মীয় স্বজনের পাশে না থাকার কষ্ট কতটা যন্ত্রণার। আমরা যখন গরু কিনেছি, জমি কিনেছি, গ্যারেজ তুলেছি, তখন কাউকে পাশে পাইনি, শুধু আমি আর স্নেহার বাবা দুজনেই মিলেই লড়েছি। কত রাত কেটেছে নিঃশব্দে কান্নায়, ঋণের ভয় মাথার মধ্যে হুল ফুটাতো। রিয়ার মেজো ভাই বলল, তুই ঠিক বলছিস রিয়া, সেই সব তো আর আমাদের অজানা নয়। রিয়া বলল, দেখো ভাইয়া, সব সাফল্যের পেছনে থাকা একরাশ ত্যাগ, এক বুক কষ্ট। তোমার একদিন সব হবে, তুমিও গর্ব করে বলবে আমি পেরেছি, আর সেই দিনটার জন্য আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। ভাইয়ের চোখে এবারও জল চিকচিক করে উঠলো, মুখে ফুটে উঠলো একরাশ প্রশান্তির হাসি, যেমনটা হয় যখন কেউ সত্যি আপন বলে অনুভব হয়। রিয়ার মা ও শাশুড়ির মধ্যে এমন এক আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে যা সচরাচর দেখা যায় না। কে শাশুড়ি আর কে মা সেটা বুঝে ওঠা দায়। দুজনেই জানো একসাথে হাঁটতে হাঁটতে জীবনের গল্প খুলে বসে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো। আর আজকের ভিডিওতে সবাই 500+ কমেন্ট করে দিও। ধন্যবাদ।